দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দেশে অর্থ পাঠালে $1 বিপরীতে প্রবাসীদের দেয়া হয় 110 টাকা। একই ডলার কিনতে গেলে তাদের গুনতে হয় 125 টাকারও বেশি। ডলারের দামের এমন তারতম্যে হতাশ কুয়েত প্রবাসীরা। বলছেন বিনিময় হারের এই পার্থক্য না কমানো গেলে বৈধ পথে অর্থ প্রেরণে প্রবাসীদের আগ্রহ বাড়বে না, আর তাই দ্রুত ডলারের দাম সমন্বয়ের দাবি তাদের। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন কোটির বেশি বাংলাদেশি, যাদের পাঠানো রেমিটেন্সের কারণে সমৃদ্ধ হচ্ছে দেশের রিজার্ভ। অবশ্য অনেক প্রবাসী বৈধ পথে রেমিটেন্স না পাঠিয়ে বেছে নিচ্ছেন হুন্ডিকে। তাদের অভিযোগ, খোলা বাজারের সাথে ব্যাপক তারতম্যের কারণেই বেশিরভাগ প্রবাসী অবৈধ পথে অর্থ পাঠানোকেই বেছে নিচ্ছেন। যে ডলার বিভিন্ন চ্যানেলে দেশে পাঠালে প্রবাসীরা পান 110 টাকা, তা কিনতে গেলেই গুনতে হয় কমপক্ষে 125 টাকা। এমন পরিস্থিতিতে ডলারের দাম সমন্বয়ের দাবি প্রবাসীদের। বলছেন বিনিময় হারের এই পার্থক্য কমানো না গেলে প্রবাসীদের বৈধ পথে অর্থ প্রেরণে আগ্রহ বাড়বে না, যা বিরূপ প্রভাব ফেলবে দেশের অর্থনীতিতে। যখন আমরা ব্যাংকে ডলার দিতে যাই তখন আমাদেরকে 10 টাকা 9 টাকা দেয়। যখন সরকার অন্য অন্য জায়গায় দেয় তখন 28-30 টাকা নেয়। দেশে খোলা বাজারে যেখানে $1 এগেইনস্টে 125 টাকা বিক্রি হচ্ছে, সেখানে সরকার কিভাবে ব্যাংকগুলোকে 109 টাকা 50 পয়সা দাম নির্ধারণ করে দিয়েছে? এটা তো এক ধরনের শুভঙ্করের ফাঁকি এবং প্রবাসীদেরকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। প্রবাসীদেরকে প্রায় প্রতি ডলারে 10 টাকা করে কম দেওয়া হচ্ছে। এতে করে প্রবাসীরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমি সরকারের কাছে অনুরোধ জানাবো, ডলারের রেট বাংলাদেশের সর্বসাধারণ এবং প্রবাসীদেরকে একই হারে দিলে বাংলাদেশের যে রেমিটেন্স তা আরও বেশি বৃদ্ধি পাবে। নতুন সরকারের কাছে ডলারের দামের তারতম্য কমাতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রবাসীদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবায় 6 মাস ধরে চালু ডিজিটাল অ্যাপ ও ওয়েবসাইট। এর মাধ্যমে হয়রানি বন্ধে তাৎক্ষণিক অভিযোগ ও পরামর্শ জানাতে পারেন যাত্রীরা। বিশ্বের আধুনিক বিমানবন্দরগুলোর মতো এমন সেবা চালু থাকলেও প্রচারণার অভাবে যাত্রীরা এর সুফল পাচ্ছে না। ব্যয়বহুল এই প্রকল্পের সেবা কতটা পাচ্ছেন যাত্রীরা, আর কেমনই বা চলছে এই কার্যক্রম, সরজমিনে দেখার চেষ্টা করেছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। ক্যামেরায় ছিলেন ইসমাইল হোসেন জনি। শাহজালাল বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের এমন উপচে পড়া ভিড় প্রতিদিনের নিয়মিত চিত্র। দুটি টার্মিনালে বছরে প্রায় 1,20,000 যাত্রীকে সেবা দিতে গিয়ে অনেকটা হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। কোথায় কোন সেবা পাওয়া যাবে তা জানতে যাত্রীদের ছুটে বেড়াতে হয় এ প্রান্ত থেকে ও প্রান্তে। হেল্প ডেস্কের মাধ্যমে দেওয়া হয় নির্দেশনা। ওখানে আপনার আলাদা চ্যাট সাইট রয়েছে, ওনাদের সাথে যোগাযোগ করা যায়, অথবা ডায়াল কোড রয়েছে। যারা জানে অনলাইন সম্পর্কে বা ওই ওয়েবসাইট সংক্রান্ত যারা জানে তাদের ক্ষেত্রে অনেক উপকার হবে। আর যারা জানে না তাদের ক্ষেত্রে মনে করেন যে বিভিন্ন হয়রানির শিকার হতে হয়, মানুষকে জিজ্ঞাসা করতে হয় লাগেজ কোত্থেকে দিব। এটা কিছুক্ষণ আগেও আমার এক জায়গা থেকে অন্য জায়গায় আমি হারিয়ে গেলাম, মানে আমার বাচ্চা নিয়ে এখানে সেখানে দৌড়াদৌড়ি করা লাগলো। এই ধরনের ওয়েবসাইট থাকলে হয় কি আমি সহজে জানতে পারি কোথায় মানে কি জিনিসটা আছে সেটা। এখন তো ফোনের মাধ্যমে অনেক কিছু সহজ হয়ে যায়, আর এটা হলে তো মানুষের জন্য আরো সহজ হবে। বিমানবন্দরে আসার আগেই ফ্লাইটের সবশেষ তথ্য মিলবে কল সেন্টারে। এখানে লাগেজ সংক্রান্ত যে কোনো অভিযোগ দেওয়ার পাশাপাশি পাওয়া যাবে ভ্রমণ সংক্রান্ত যে কোনো সহায়তা। আসলে আমি এটা ব্যক্তিগত এখনো ব্যবহার করিনি, বাট আমি এটা জানতামও না। আমি শুনে খুশি হলাম যে আমার দেশে এখন এগুলো ব্যবস্থা চালু আছে। আমরা জানতে পারলাম যে আমার ব্যাগটা কোথায় আছে বা আমার ডকুমেন্টটা আমি কোথায় হারিয়ে ফেললাম, এটার ফিডব্যাকটা আমি পেতে থাকবো। সেক্ষেত্রে আমি একটু রিল্যাক্সই থাকবো যদিও আমি ছুটিতে থাকি। এখানে যদি এয়ারপোর্টে একটু 10 মিনিট সময় নষ্ট হয়ে যায় আমরা খুব উত্তেজিত হয়ে যাই, যদিও এটা ঠিক না। দেশটাও আমাদের, এয়ারপোর্টটাও আমাদের। শাহজালালের ওয়েবসাইটে যাত্রীদের অভিযোগের তাৎক্ষণিক সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করিয়ে দিতে আলাদা সেল খোলা হয়েছে টার্মিনালের ভেতরেই। যদি সমাধান তারা ইনস্ট্যান্ট দিতে পারে তাহলে ওখান থেকে দিয়ে দেয়, আর যদি না দিতে পারে তাহলে আমাদের কাছে ফরওয়ার্ড করে, এবং আমরা এয়ারলাইন্স এবং বিভিন্ন এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করি। বাইরেও কিছু হেল্পার থাকা উচিত, কারণ অনেক যারা কাতারে যায় তারা লেবার, তারা কিন্তু জানে না কোন লাইনে। তারা প্রথম নেমে 1 নম্বর গেটে দাঁড়ায়, 2 নম্বর গেটে দাঁড়ায়, এই যে 4-5 পর্যন্ত গেট আছে ওরা জানেও না। মোস্ট প্রবাবলি তখন বেশি হতো বলে এখন সবাই অনেক
এটা নিয়ে আরও বেশি হচ্ছে উদ্যোগ নিয়ে এতটুকু আসছে। সো ইট ডাজন্ট ম্যাটার আগে হয়েছে বা এখন হয়েছে এটাই হচ্ছে সুখবর। প্রপার ওয়েতে যাতে মানুষ ইনফরমেশনটা পায়, বেনিফিটেড হয়, সেইটা হইতে হবে, শুধু ওয়েবসাইট থাকলে তো হবে না। 6 মাস আগে জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে চালু হওয়া এই ডিজিটাল সেবার কথা জানেন না বেশিরভাগ যাত্রী। তবে ধীরে হলেও নতুন এই সেবা নিয়ে আশাবাদী কর্তৃপক্ষ। আমাদের এই রেস্ট্রিকশনগুলোর পরে বিভিন্ন এয়ারলাইন্স থেকে তাদের ব্যাগেজ পলিসি এবং রুলসও কিছু চেঞ্জ করা হয়েছে, ব্যাগেজ শেপে কিছু চেঞ্জ করা হয়েছে। লাগেজ টাইমিংয়ের জন্য আমাদের ন্যাশনাল ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা অলরেডি 80 থেকে 90 ভাগ লাগেজ 1 ঘন্টা সময়ের মধ্যে দিচ্ছে, এবং কখনো কখনো যেখানে বেশি সময় লাগছে সেখানেও আমরা সেটাকে সুপারভাইজ করছি এবং লাগেজ টাইমিংটা কমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। তবে ভুক্তভোগীরা বলছেন টার্মিনালের আধুনিকায়ন ও উন্নত সেবা নিশ্চিত করার পাশাপাশি বাহিরের পরিবেশেও শৃঙ্খলা আনতে হবে। সেক্ষেত্রে যাত্রীদের আস্থা যেমন বাড়বে, তেমনি শাহজালালের সুনাম ছড়াবে আন্তর্জাতিক অঙ্গনেও। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রে বসবাসরত সন্দ্বীপবাসীর অংশগ্রহণে দোয়া মাহফিল ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করেছে বাউরিয়া জনকল্যাণ সমিতি। মাহফুজ রহমান মিতা চট্টগ্রাম 3 আসন থেকে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য হওয়ায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নিউ ইয়র্কের ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টার মসজিদে হয় এই আয়োজন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম সেন্টার সভাপতি হাজী আবুল হাশেম, বাউরিয়া জনকল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী হায়াত নজরুল, সহ সভাপতি মোহাম্মদ পারভেজ সহ অনেকে। পরে নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান মদিনা জমজম ক্যাফেটেরিয়া। দেশটির বার দুবাই এলাকায় হয় এই উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের 3 স্বত্বাধিকারী মোহাম্মদ হেলাল, আব্দুল করিম, জুবায়ের সুমন উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন হারুনুর রশিদ, তানভীর মুস্তফা, সাইয়ুদুজ্জামান, জীবন, আতিকুর রহমান, নাইম হোসেন সহ আরও অনেকে। মালিকপক্ষ জানায় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের জন্য তাদের এই রেস্টুরেন্টে পাওয়া যাবে নানা স্বাদের খাবার। একসময় সংযুক্ত আরব আমিরাতের রেস্তোরাঁয় ব্যবসা আধিপত্য ছিল ভারত ও পাকিস্তানের প্রবাসীদের। এখন পিছিয়ে নেই বাংলাদেশিরাও। দুবাই প্রাণকেন্দ্রে মিনাবাজারে এই প্রতিষ্ঠানটা আমরা করতেছি। তো এখন আমাদের একটা আশাবাদী আমরা সরকারের প্রতি, যে সরকার ভিসা জটিলতা আমরা অনেক সময় ভুগতেছি খুব বেশিভাবে। তো আমাদের অনুরোধ থাকবে সরকারের প্রতিও যে এই ব্যাপারটা, জটিলতাটা এটা শেষ হোক। জমজম ক্যাফেটেরিয়া আমরা নতুন ওপেন করছি, আর সবাই আসবেন। জমজম ক্যাফেটেরিয়া আজ আমরা ওপেন করেছি, সকলের কাছে দোয়া প্রার্থী এবং আপনারা সবাই আসবেন। দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উত্থাপিত অভিযোগ পক্ষপাত দুষ্ট এবং অযৌক্তিক বলে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব আন্তর্জাতিক সংস্থার অভিযোগসমূহ মিথ্যা এবং ভিত্তিহীন বলেও এতে দাবি করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়। ইতিমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিভিন্ন দেশ ভূয়সী প্রশংসা শুরু করেছে। একই সাথে নতুন সরকারকে স্বাগতও জানিয়েছেন অনেকে। এই প্রেক্ষাপটে নতুন করে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে গণতন্ত্র ও নির্বাচন বিরোধী শক্তিকে উৎসাহিত করার জন্যই বিবৃতি দিয়েছে 6টি সংগঠন। আবারও স্বর্ণের চালান ধরা পড়েছে চট্টগ্রাম বিমানবন্দরে। এবার সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় মিলেছে 4.5 কেজি স্বর্ণালংকার। তবে আটক করা যায়নি কাউকে। এভাবে কিছুদিন পরপর স্বর্ণের চালান ধরা পড়লেও নেপথ্যে জড়িত চোরা চালান চক্রের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরেই। সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকালে 9:45 অবতরণ করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। অবতরণের পর গোপন তথ্যের ভিত্তিতে বিমানের ভেতর তল্লাশি চালায় শুল্ক গোয়েন্দা ও এনএসআই কর্মকর্তারা। এক পর্যায়ে একটি সিটের নিচে লাইফ জ্যাকেটের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় পাওয়া যায় 4.5 কেজি স্বর্ণালংকার। সে এটা এভাবে আনতে পারে না, এটা অবৈধ। হ্যাঁ, এবং সে আমাদের যেহেতু তৎপরতা অনেক বেশি, আমাদের ভিজিলেন্স আমরা বাড়িয়ে দিয়েছি অনেক, যার কারণে আমাদের ইদানিং দেখবেন আমাদের সিলেটে অনেক স্বর্ণ ধরা পড়েছে, প্রায় 38 কেজি। ঢাকা এয়ারপোর্টে ধরা পড়েছে, চট্টগ্রাম এয়ারপোর্টে কিছুদিন আগে আমরা 4.5 কেজি গোল্ড ধরেছি। বিমানবন্দরে এ ধরনের অবৈধ স্বর্ণের চালান ধরা পড়েছে আগেও।
নেপথ্যে সক্রিয় একাধিক চোরাচালান সিন্ডিকেট। মাঝে মধ্যে দু একটি চালান কিংবা বাহক ধরা পড়লেও ধরা ছোঁয়ার বাইরে মূল হোতারা। অবশ্য কারো না কারো ইন্ধন থাকে, না হলে এভাবে ওরা রাখতে পারে না, একজন যাত্রী সাহস পাবে না। এটা আসলে আইডেন্টিফাই করা আমাদের ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি না, কারণ ধরার আমরা যদি আসামিকে না পাই বা যার কাছ থেকে আমরা গোলটা পেয়েছি তাকে যদি তাৎক্ষণিক না পাই, তাহলে আমি কিন্তু বলতে পারি না যে এটা এ জড়িত বা ও জড়িত। যদি আমরা সিটের নিচে পাই, যদি কাউকে না পাই, তাহলে তো আমরা ওইভাবে মূল হোতা আইডেন্টিফাই করতে পারি না। গোয়েন্দাদের দাবি, গত 1 বছরে আটক করা এটি সবচেয়ে বড় স্বর্ণের চালান, যার আনুমানিক বাজার মূল্য 3,89,00,000 টাকা। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। নেইমারকে ছাড়াই খেলার অভ্যাস করতে হবে ব্রাজিলকে। নেইমার বেশিরভাগ সময় চোটে থাকার কারণে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ব্রাজিলের নতুন কোচ ড্যারিভেল জুনিয়র। পাশাপাশি সান্তোসে থাকা অবস্থায় নেইমারের সাথে তিক্ত সম্পর্ক বর্তমানে কোনো প্রভাব ফেলবে না বলেও জানিয়েছেন তিনি। আগামী জুনের কোপা আমেরিকাতেই হতে যাচ্ছে সেলেসাওদের নতুন কোচ ড্যারিভেলের প্রথম চ্যালেঞ্জ। মাঠে কঠিন সময় পার করছে 5 বারের বিশ্বকাপ জয়ীরা। 2026 বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে পয়েন্ট টেবিলে 6-এ আছে দলটি। 3 হারের বিপরীতে জয় মাত্র 2টি। আগামী জুনের কোপা আমেরিকায় হতে যাচ্ছে সেলেসাওদের নতুন কোচ দরিবালের প্রথম চ্যালেঞ্জ। ধুঁকতে থাকা ব্রাজিলের উপর আস্থা রাখার আহ্বান ব্রাজিল কোচের। আমি গ্রহের সবচেয়ে সফল দলের প্রতিনিধিত্ব করছি। ব্রাজিলিয়ান ফুটবল খুবই শক্তিশালী। আমরা জয়ের পথ দেখা শিখেছি ব্রাজিলিয়ান ফুটবল থেকেই। সেসব মুহূর্ত ফিরিয়ে আনা প্রয়োজন। এর আগে ফেলিপে তিতে ও দিনিজের দল বাছাই নিয়ে কথা হয়েছে। আমার ক্ষেত্রে ব্যাপারটা তেমন হবে না। এটা দারিভালের দল না, এটা ব্রাজিলের মানুষের দল। গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে বাজেভাবে ফাউলের শিকার হয়ে বাম হাঁটুতে চোট পান নেইমার। অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয় তার হাঁটুতে। তাই তো আল হিলাল ফরওয়ার্ডকে পাওয়া যাবে না কোপা আমেরিকায়। নেইমারকে ছাড়াই খেলার অভ্যাস করতে হবে ব্রাজিলকে, যেহেতু সে এখন চোটে আছে। তবে এটা ঠিক বিশ্বের অন্যতম সেরা 3 খেলোয়াড়ের একজন আমাদের। তার কাছ থেকে সেরাটাও নিতে হবে। নেইমারকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। প্রসঙ্গগত উঠে আসে দরিভাল ও নেইমারের তিক্ত সম্পর্কের কথা। 2010 সালে সান্তোসে থাকা অবস্থায় নেইমারকে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েই ঘটনার সূত্রপাত। পরিণামে চাকরি হারিয়েছিলেন দরিভাল। তার সঙ্গে আমার কখনো সমস্যা ছিল না, বরং এর উল্টোটাই বলতে হবে। যখনই দেখা হয় তখনই খুব ইতিবাচক কথা হয় দুজনের। যতদিন পর্যন্ত সুস্থ ও মনোযোগী থাকবে সে, ততদিন তাকে দলে চাই। ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে তাকে ডাগআউটে প্রথম দেখা যাবে মার্চে। সে সময় ইংল্যান্ড ও স্পেনের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।